এইভাবে কিভাবে হবে 16 জন ছাত্র নিয়ে? আচ্ছা ওকে, এখানে দেখেন আমি আপনাদের কতদিন যেটা দেখিয়েছিলাম ট্রান্সফার ফাংশন তৈরি করার যে পদ্ধতিটা ছিল, সেখানে এই আমি আপনাকে দেখিয়েছিলাম যে সবগুলাতে একবারে আপনারা ওই বসায় নেবেন। এখানে তাই করেছে দেখেন, এখানে জাস্ট আপনাদের ট্রান্সফার ফাংশন বের করতে বলেছে, তাই আমরা ডিরেক্টলি করেছি C1 যেটা আছে C1 এর জায়গায় আমরা লিখেছি 1/s C1 1/s C1। দেখেন এটা আমরা একদম ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বসিয়ে নিয়েছি। তারপরে ধরেন E1t বা EIT যেটা আছে এটাকে আমরা এখানে লিখেছি EIS লিখবো আমরা, এটাকে ভুল লেখা আছে এখানে, এটা দেখবেন হলো EIS। তারপরে দেখেন এখানে R1 এটা তো আছেই, 1/s C1 এরপর লেখা আছে Z2, এটা হলো R2 হলো 1/s C2 এটা লেখা আছে। তো এটা E0t মানে E0 আপনারা S লিখতে পারেন, E0 S। এই তো এটা লেখার পরে আমরা এখন যে ডিরেক্টলি যেটা করবেন Z1 আর Z2 হিসাব করে নিয়েছে ওরা, তো আপনি Z1 Z2 হিসাব করে নিতে পারেন। Z1 হিসাব করে নিতে পারেন কি R1 আর হলো 1/s C1, এটা হলো আমাদের কি প্যারালাল, তো R1 আর হলো 1/s C1, এটা প্যারালাল হলে 1/s C1 উপরে থাকবে দুইটা গুণ অবস্থা থাকবে, আপনারা জানেন উপরে হলো দুইটা গুণ নিচে দুইটা যোগ, এটা আমরা জানি প্যারালাল করলে হয় আর কি 1 প্লাস 1/s C1 1/s C1 এই আর কি। তো এটার পরে আপনারা এখানে লিখতে হবে R1 ডিভাইডেড বাই, কারণ এখানে যে SC1 টা নিচে চলে আসলে কি হবে, SC1 টা নিচে চলে আসলে এটা হবে R1, এটা নিচে হবে R1 SC1 R1 SC1 আর হলো প্লাস 1, এটা হবে আমাদের অংশ। তো এই হলো আমাদের Z1 এর জন্য এটা বের হলো। এখন Z2 আসেন, Z2 একই জিনিস, এখানে Z2 এর মধ্যে কি সিরিজে আছে, Z2 মানে আমি এখানে লিখি Z2 is equal to হবে R2 ডিভাইডেড বাই R2 plus 1/SC2। এটা একটা সহজ একবারে জিনিসটা, মানে সহজে এটা হয়ে যাবে Z2। তো দেখেন এখানে আর আমাদের ওই যে কারেন্ট ডিভাইডার এইসব কিছু আর করতে হলো না, এখানে যাওয়া এগুলো কিছু করতে হলো না, দুইটা আমরা আপনারা প্যারালাল করে নিলেন, এটা সিরিজ করে নিলাম, দুইটা Z1 Z2 হিসেবে আমরা এখন ব্যবহার করব। এখন আপনারা দেখেন এখানে Z1 Z2 যদি হিসেবে ব্যবহার করি তাহলে আমাদের এই সার্কিটটা কি হবে, সার্কিটটা হয়ে যাবে এরকম একটা সার্কিট হয়ে যাবে, এরকম এইখান থেকে ধরেন এরকম একটা সার্কিট, জাস্ট নরমাল একটা আমাদের যে থাকে সিরিজ সার্কিট, এরকম নরমাল একটা সিরিজ সার্কিট। এই হলো আমাদের নরমাল একটা সিরিজ সার্কিট। তো এটা হলো আমাদের Z1, এটা হলো Z2, এই তো এটা এখানে বসাতে হবে, আর এইখানে হলো এই এটাকে বলা হয় EIS আমরা এখানে বসাই। তাহলে দেখেন জাস্ট এখানে এর মধ্যে যদি কারেন্ট আমরা চিন্তা করি, এর ভিতরে যদি কারেন্ট বলি I, তাহলে I পরিমাণ কারেন্ট এখানে আছে, তো I পরিমাণ কারেন্ট যদি এখানে হয় তাহলে এখানে মাইনাস থেকে প্লাসের দিকে যেতে হবে, মাইনাস থেকে প্লাস, এটা হবে মাইনাস, তারপরে হবে EI of S, তারপরে এটা হবে প্লাস স্যার Z1। এখানে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে কি করা যাবে স্যার? বুঝলাম না। ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে ভোল্টেজ ডিভাইডার করা যেতে পারে, আপনাদের ইচ্ছা ভোল্টেজ ডিভাইডার করতে পারেন। তাহলে ZI Z1 I S প্লাস ভোল্টেজ ডিভাইডার দিয়ে আসলে E0 S এর মান বের করতে পারবেন, আপনারা তো এটার মান বের করতে পারবেন না, সো এটা এখানে লিখতে হবে আর কি। তারপর হলো Z2 লিখতে হবে, আর এখানে IS, এই তো এটা ইকুয়াল টু হলো 0 হবে, আচ্ছা এই Z2 IS টা আবার আমাদের কি, এটা হলো E0 S, আমরা লিখতে পারি E0 S, এটাকে আমরা E0 S লিখতে পারি, এটা আপনারা জানেনই, এটা E0 S লেখা যায়।
সো কারণ হলো কি দেখেন এই যে ই নট এস সমান কি, এই যে এর অ্যাক্রসে যে ভোল্টেজ এটাই তো আমাদের ই নট এস, এটা হলো আমরা এখানে লিখতে পারবো। তো এটা লিখলে আমাদের জাস্ট এখানে পরের যে ইকুয়েশনটা আছে আমি আপনাদেরকে দেখাই। জাস্ট যেটা করেছে দেখেন Z2 ডিভাইড বাই Z1 প্লাস Z2, এখানে Z2 ডিভাইড বাই Z1 প্লাস Z2 এগুলো মানগুলো বসিয়ে দিয়েছে, বসিয়ে দিলেই হয়ে গেল আমাদের সলিউশনটা হয়ে যাবে আর কি, এই আর কিছু না। ওকে, আপনারা কি এটা বুঝতে পেরেছেন কি কেউ? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝেছি। নরমাল জিনিস, আপনারা যেভাবে করে ইচ্ছা করতে পারেন, সমস্যা নেই। আর এরা যেভাবে করছে এভাবে যে করতে হবে এমন কোনো মানে মানে এটার কোনো ইয়া নাই, কথা না আর কি। এই হলো আমাদের ট্রান্সফার ফাংশন মোটামুটি শেষ আমাদের। এখন এখন একটা কোশ্চেন আছে আপনাদের জন্য। ইফ আমাদের যদি এরকম একটা কোশ্চেন থাকে, যেমন ধরেন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকলো, ডি স্কয়ার এক্স, তারপরে ধরেন সরি ডিভাইড বাই, এখানে ধরেন ডি, এটা ধরেন টি স্কয়ার দিলাম, তারপরে ধরেন এখানে দিলাম প্লাস, এখানে ধরেন 5 দিলাম, তারপরে এখানে দিলাম 6 dx ডিভাইড বাই dt ডিভাইড বাই dt, তারপরে আবার ধরেন প্লাস এখানে দিলাম হলো 7x, ঠিক আছে, 7x, তারপরে ধরলাম ইকুয়াল টু 5, এরকম একটা ইকুয়েশন আছে। এখন বলেন তো এই ইকুয়েশনটাকে আমরা এখান থেকে কি ট্রান্সফার ফাংশন বের করতে পারবো? পারবো স্যার। সরি, ট্রান্সফার ফাংশন না তো, এখান থেকে কি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে পারবো? জি এটা স্যার, পারবো স্যার। অবশ্যই পারবো। কিভাবে করতে হবে বলেন তো? এখানে স্যার ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটাকে আমরা এস স্কোয়ার লিখতে পারি। এস স্কয়ার, তাই না? এস আর স্কয়ার এক্স এস। এক্স আর এস, আচ্ছা ওকে। ডিএক্স, তারপরে পরের অংশে তারপর লিখতে পারি প্লাস 6 এস প্লাস 6 এক্স, এক্স 6 এস এক্স এক্স লিখতে হবে, তাই না? 6s তারপরে এক্স অফ এক্স এস এক্স এস, এক্স অফ এস। ওকে। আবার এখানে প্লাস আকার আবার এখানে লেখা যাবে কি 7 আবার 7 এক্স। 7xs, তাই তো? আচ্ছা, ইকুয়াল টু হলো এখানে 5, তো 5ই আসবে। ওকে, তো এই তো, এরপরে তো আর কিছু নাই। আচ্ছা, তো এটা থেকে আপনারা দেখেন এখানে ইজিলি কিন্তু আমরা এই যে এক্স এর একটা ভ্যালু বের করতে পারি। এখন যদি আমাদের মনে করেন এখানে আরেকটা কিছু থাকলো এরকম 5 ডি স্কয়ার না ডি স্কয়ার ওয়াই ডিভাইড বাই ডিটি স্কয়ার ডিটি স্কয়ার, তারপরে ধরেন প্লাস 6, এটা ধরেন 6 না দিয়ে 9 দিলাম, 9 dy ডিভাইড বাই ডিটি ডিভাইড বাই ডিটি, তারপরে ধরেন এখানে থাকলো হলো প্লাস 8x না দিয়ে 8y, এরকম যদি থাকে তাহলে এই অবস্থায় তাহলে আমরা এখান থেকে কিভাবে আমরা এটা লিখতে পারবো এই পরের অংশটা? স্যার এটা লিখতে পারি এস স্কোয়ার ওয়াই, 5s স্কয়ার এস স্কোয়ার ওয়াই ys, তাই তো? এস, তারপর প্লাস লিখতে পারি প্লাস 9 এস 9 ওয়াই এস, 9s ys, তাই তো? প্লাস 8, তারপরে হলো প্লাস 8 ওয়াই এস। 8ys 8ys, ওকে। তাহলে এখন বলেন তো, আপনাদেরকে যদি বলা হয় যে এখান থেকে ys ডিভাইড বাই xs বের করবেন, ys ডিভাইড বাই x পারবেন কিনা? হ্যাঁ, এসে এক্স কমন নিব আর এখানে ওয়াই কমন নিব, স্যার। তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের, আপনাদেরকে যদি বলা হয় যে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে আপনারা এখান থেকে ট্রান্সফার ফাংশন বের করবেন, এবং ওই ট্রান্সফার ফাংশন থেকে আপনারা কি বের করবেন? আপনারা পোল জিরোস বের করবেন, বের করবেন, তারপর ওগুলাকে প্লট করবেন, পারবেন কিনা? পারবো। জি স্যার, পারবো স্যার। আচ্ছা, যদি আবার যেমন দেওয়া থাকে, যেমন xs এরকম যদি দেওয়া থাকে xs ডিভাইড বাই ys ইকুয়াল টু, ধরেন দেওয়া আছে এখানে হলো 3s স্কয়ার প্লাস 5s। আচ্ছা, এটা না দেওয়া থাকে আরো, ধরেন আমি আপনাদের আরেকটু আলাদা করে দেওয়ার চেষ্টা করি। ধরেন এখানে 5 আছে, একটা 5, সাথে হলো 2 প্লাস s, তারপরে ধরেন এখানে দেওয়া আছে s মাইনাস 3,
s মাইনাস 3, তারপরে দেওয়া আছে ধরেন s, একটা s দেওয়া আছে, অনলি s। আবার নিচে মনে করেন s স্কয়ার প্লাস 1, তারপরে দেওয়া আছে ধরেন গুণাকারে দেওয়া আছে হলো s প্লাস 5, ধরেন এইভাবে এইটুকু দেওয়া আছে। এখন আপনাদেরকে বলা হলো এই এটা থেকে আপনারা একটা কি বার করবেন, আপনারা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করবেন, পারবেন কিনা? ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা থেকে জি একটা স্যার তৈরি করবেন জি স্যার জি পারা স্যার পাওয়া যাবে স্যার। যাবে। তাহলে এস এর জায়গায় আমরা ডি টাইম ডোমেইনে, এটা মনে রাখবেন। জি স্যার টাইম ডোমেইনে নিব ফার্স্ট ডেরিভেটিভ জি স্যার। কিভাবে করবেন এটা বলেন? স্যার। আগে স্যার এবার গুণ করে নেব স্যার, এই আগে মানে গুণ করে নেবেন উপরে নিচে, জি স্যার। তারপরে কি করবেন? তারপরে যেখানে যেখানে এস আছে সেখানে ডিভাইডিটি এবং ডেরিভেটিভ গুলো মানে জি স্যার, ডি আর এস স্কয়ার স্কয়ার মানে তো ডাবল ডেরিভেটিভ, ডাবল ডেরিভেটিভ জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এভাবে করে দিলে হয়ে যাবে স্যার। আগে সব x এর সাথে গুণ করে নিতে হবে সবগুলাকে, বুঝতে জি স্যার পেরেছেন? x এবং y এর সাথে ওই আর গুণ করে নিতে হবে। নেওয়ার পরে আপনারা ওইখানে s এর ভ্যালু গুলা বসাবেন আর কি। s এর ভ্যালু যেটা হয় dy বাই dt, ওটা বসাবেন dy বাই dt আর কি। তো বসালে আপনারা যদি স্কয়ার থাকে স্কয়ার দিবেন, কিউব যদি হয়ে যায় কিউব কিউব করবেন, দিব। সমস্যা নেই, একই বিষয়। করার পরে ওইটা থেকে আর আপনাদের এই ইকুয়েশন আমরা আর বলি না, সার্কিট বের করতে বলি না, অনেক বেশি কঠিন হয়ে যায় ওটা দিকে। তো এই ধরনের কোশ্চেন আপনাদের থাকতে পারে আর কি। তাহলে আমি দেখলাম যে আপনাদের এখান থেকে কি টাইপ কোশ্চেন হতে পারে। একটা হলো যে ওই যে বলেছিলাম এমনি একটা সার্কিট দেওয়া থাকবে, ওইখান থেকে সার্কিটের যে যাবতীয় যে ইয়েগুলো আছে এগুলো বের করতে হবে। আর সার্কিট দেওয়া থাকলে তো হলোই, আর সার্কিট না দেওয়া থাকলে আমাদের হলো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকতে পারে, ওইখান থেকে আপনাদের বের করতে হবে আর কি। তারপরে হলো স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে মানে নিউমারেটর মানে লবের প্রথমে যে 5টা আছে এটা বলছিলেন গেইন, হ্যাঁ হ্যাঁ, মানে গেইন ফ্যাক্টর আর কি। গেইন ফ্যাক্টর, হ্যাঁ। জি স্যার গেইন ফ্যাক্টর। স্যার এটা কি স্যার মানে মানে ম্যাথে তো কোনো কাজে লাগেনি দেখলাম। না, ম্যাথে কাজে লাগানো বলে গুণ করে দিবেন আর কি। জি স্যার, মানে জাস্ট ওটা গেইন ফ্যাক্টর এটা বলে এটা সামনে একটা জেনে থাকবে। রাখলাম। ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু আর কি, জি জি। স্যার। ও, জি আলাদা স্যার করে ঠিক কিছু আছে। না এটা। যদি আপনাকে জি বলে স্যার যে গেইন বের করেন এটার, তো সেই ক্ষেত্রে আপনি তখন বের করে দেখান। এখানে এটা এটা দিয়ে যদি বলা হয় আপনাকে যে পোল আর জিরোস বের করেন, তখন কি পারবেন না? আর জি হলো স্যার অবশ্যই। গেইন ভ্যালু বের করেন, এটা পারবেন না? জি স্যার পারবেন তো। তাহলে গেইন ভ্যালু হলো 5, পোল জিরো, এখান জি থেকে স্যার উপরে থেকে জিরোস আর নিচে থেকে জিরো বের করবেন, পোল ঠিক বের আছে করবেন। স্যার। তারপর আপনাদেরকে যদি বলা হয় এটা কি আমাদের কি এটা কি প্রপার না ইমপ্রপার, তাহলে আপনারা ওটাও বের করতে পারবেন। তারপরে যদি জি বলা স্যার হয় যে আমাদের প্রপার স্টেবল না ইমপ্রপার পরে আনস্টেবল। আমাদের যদি বলি এটাকে অর্ডারটা বের করেন, তাহলে অর্ডারও বের করতে পারবেন। তারপরে যদি বলি পোল পোল জিরো প্লট করবেন, তাহলে ওটাও বের করতে পারবেন আর কি। জি স্যার তো এই আর কি, এটা করা সম্ভব আর কি। তো দেখি আমরা এখন সামনের দিকে যাই। আচ্ছা, শেখ রাসেল, ওকে, ঠিক আছে। তারপরে হলো, আচ্ছা এই পর্যন্ত থাকলো এটা। আমরা নেক্সট যেটা দেখতে যাচ্ছি সেটা হলো আমাদের মেকানিক্যালের, কিভাবে আমরা মেকানিক্যাল সিস্টেম গুলাকে আমরা কি করতে পারি, আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমে পরিণত করতে পারি আর কি। তো মেকানিক্যাল সিস্টেমকে ইলেকট্রিক্যালে পরিণত করার জন্য যে সিস্টেমটা আমরা ব্যবহার করে থাকবো সেটা হলো এই একটা মডেলিং করতে হবে আর কি। তো মডেলিং করার জন্য দুই ধরনের সিস্টেম আমাদের আছে মেকানিক্যালের। একটা হলো কি ট্রান্সলেশনাল, যেটা হলো আমাদের এই যে মাটি দিয়ে চলে, মানে রৈখিক, বুঝতে পেরেছেন? রৈখিক গতি, যা এটাকে বলা হয় রৈখিক গতি। বাংলায় লিখি, বাংলায় লেখা তো খুব কঠিন এখানে, রৈখিক। আচ্ছা, বুঝতে পারতেছেন তো নাকি? এটা হলো রৈখিক গতি। তো জি স্যার। ট্রান্সলেশনাল সিস্টেম যদি থাকে রৈখিক গতিওয়ালা, যে এই রৈখিক গতির আসলে রিলেটেড কি কি আছে, যেমন ধরেন একটা স্প্রিং থাকতে পারে, স্প্রিং স্প্রিং থাকতে পারে, এটা একটা রৈখিক গতির সম্পর্ক মানে যুক্ত একটা জিনিস। তারপরে থাকতে পারে পিস্টন, পিস্টনেরও একটা রৈখিক গতি আছে আর কি। আপনারা গাড়ির পিস্টনের কথা দেখতে পারেন, পিস্টনের একটা উপর নিচে আসা যাওয়া করে আর কি। এটা হলো একটা রৈখিক গতি সম্পর্ক, মানে যুক্ত আর কি বস্তু। আর একটা হলো কোনো কিছুর ভর, বস্তুর ভর, মাস যেটাকে বলি আমরা। মাছটা কিন্তু আমরা নিচের দিকে যদি ঝোলায় রাখি তাহলে কি হবে, এটা কি করবে, নিচের দিকে
অভিকর্ষজ বল পেতে থাকবে আর কি। তো এটা হলো আরেকটা। তো এটা হলো ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম বলে এটাকে। আর রোটেশনাল মেকানিক্যাল সিস্টেমের মধ্যে এরকম একই জিনিস আসে, জাস্ট শুধুমাত্র এগুলো হলো অ্যাঙ্গুলার আর কি, ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। ভেলোসিটিতে যদি হয় অ্যাঙ্গুলার হয়, এক্সেলারেশন অ্যাঙ্গুলার হয়, সবকিছুই হলো অ্যাঙ্গুলার হয়। রোটেশনাল রোটেশনালের ক্ষেত্রে যেমন ধরেন এই জিনিসগুলোকে ওই আমরা রোটেট করতেছে, এগুলোকে আমরা এখানে স্প্রিং কনস্ট্যান্ট যেভাবে ব্যাখ্যা করতেছি, পিস্টনের জন্য যেভাবে ড্যাশপট এটাকে বলা হয়, এগুলো যেভাবে ব্যাখ্যা করতেছি ওইখানে একই জিনিস ব্যাখ্যা করব, বাট ওগুলা হলো আমাদের যে ঘূর্ণন গতি থাকবে এখানে, সেটা হলো আমাদের অ্যাঙ্গুলার মোশন থাকবে আর কি। অ্যাঙ্গুলার মোশন থাকতে পারে, অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি বলে, অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে আর কি ওগুলাকে। তো ওগুলা আমরা এখানে দেখবো। তো দেখেন আমরা যদি একটা মাস পাই কোথাও, মাস বলতে হলে কোনো একটা ভর আমরা যদি মেকানিক্যাল সিস্টেমে পাই, তাহলে সেটাকে আমরা কিভাবে একটা মানে আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেম, সরি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে ম্যাথমেটিক্যাল সিস্টেমে কিভাবে আমরা এটাকে রূপান্তরিত করতে পারবো সেটা আমরা এখানে দেখবো। তো এর আগে আমরা একটা বলে নেই, এখানে বেসিক 3টা এলিমেন্ট আছে আমাদের হলো রৈখিক গতির জন্য। সেটা হলো এখানে লেখা আছে দেখেন, একটা হলো মাস, আর একটা হলো স্প্রিং, মাস স্প্রিং, আর একটা হলো ড্যাশপট আর ড্যাম্পার। ঠিক আছে, এই তো এই 3টা আছে আর কি। তো এটা 3টার মধ্যে হলো আমি একটু আবার উপর থেকে দেখাই নিয়ে আসি। তো মডেলিং অফ ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম, আমরা জানি যে ম্যাথমেটিক্যাল মডেল করতে পারলেই আমাদের ইলেকট্রিক্যাল মডেলিং করা কোনো বিষয় না, এটা আমরা ইজিলি পেরে যাব। তো এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, যেটা আমি আপনাদেরকে বললাম, যেটা হলো গতি হলো রৈখিক গতি, স্ট্রেট লাইন, সরলরৈখিক গতি যেটাকে বলা হয়। এরকম গতিওয়ালা কোনো কিছু যদি আমরা থাকে, এটাকে আমরা বলতে পারবো কি একটা ট্রান্সলেশনাল সিস্টেম। যেমন ধরেন একটা ট্রেন আমাদের যে ট্রেনের লাইনের উপর দিয়ে যাচ্ছে, এটাও একটা সরলরৈখিক গতি বা আমাদের ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম। তো এটাকে আমরা অনেক সময় আমাদের কোন একটা কন্ট্রোল সিস্টেমের আওতায় আনতে হলে তখন আমরা কিভাবে এটাকে আমরা আমাদের একটা মডেলিং করব, আমরা ম্যাথমেটিক্যাল মডেলিং, সেটাকে আমরা এখানে দেখবো। তো দেখার আগে দেখা যাচ্ছে যে এখানে 3টা ধরনের আছে, একটা মাস, একটা স্প্রিং, আর একটা হলো ড্যাশপট ও ড্যাম্পার। তো ড্যাশপট ও ড্যাম্পার আপনাদেরকে পিস্টন দিয়ে বুঝিয়েছি, আর স্প্রিং তো স্প্রিংই, আর মাস মানে কোনো কিছু ভর আর কি। সেটা যদি কোথাও থাকে সেটা আমরা কিভাবে চেঞ্জ করবো বা দেখবো দেখা যায়। তো এরপরে হলো আপনারা দেখেন, মাস হলো এমন একটা প্রপার্টির, এটা একটা বডির একটা প্রপার্টি, যে কোনো বডি হতে পারে সেটা, ওই বডির প্রপার্টি হলো মাস। তো এটা কাইনেটিক এনার্জি সঞ্চয় করে, কারণ এটা যদি একটু মানে ফোর্স দেওয়া হয়, এটাকে যদি কোনো একটা ফোর্স দেওয়া হয়, তাহলে এই মাসটা কি করবে, এটা একটা অপোজিং ফোর্স দিবে আর কি আমাদেরকে। তো অপোজিং ফোর্স, একটা ফোর্স দিলাম আর একটা অপোজিং ফোর্স দিলাম। তো অপোজিং ফোর্সটা আসলে কি, ওই যে আমরা যে পরিমাণ অ্যাক্সিলারেশন দিব তার ঠিক বিপরীত পরিমাণ আর কি আমাদের ফোর্স পাবো। যেমন ধরেন আমি একটা জিনিস যদি আঁকি এখানে, তাহলে বুঝতে পারবেন। ধরেন এটা একটা আমাদের মাস, তো মাসটার উপরে আমরা যদি, এটা তো জানেনই আমাদের একটা ফোর্স কাজ করে সব সময়, সেটা কি, এটার উপরে আমরা যদি এখানে একটা ওই যে জড় বস্তু যে সব সময় জড় থাকতে চায়, আর গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকতে চায়, যে প্রবণতা, ওই প্রবণতাটাকে আমরা দূর করার জন্য কি করব, এখানে একটা ফোর্স দেব। তো ফোর্স দিলে আমাদের কি হবে, এই জিনিসটা হলো এখানে এক্সিলারেটেড হবে। এটা যদি এক্সিলারেটেড হয়, তাহলে যে জিনিসটা হয় যে এটা এক্সিলারেটেড হয় মানে এর সাথে আরেকটা কিন্তু এর বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে। তো বিপরীত দিকে বল যেটা প্রয়োগ করে সেটা হলো এখানে ঘর্ষণ হয়, বা এখানে হলো আপনি যদি একটা ধাক্কা দেন, ঠিক আপনিও ওরকম একটা ধাক্কা পিছনের দিকে অনুভব করবেন। তো এই হলো আর কি, যে এটা এখানে এই জিনিসটা ইয়া করে আর কি। যেমন ধরেন আমরা যদি কোনো একটা মাছকে যদি আমরা ঝুলিয়ে দেই, আমরা উপর থেকে ঝুলিয়ে দেই এটাকে, তাহলে কি হবে, নিচের দিকে দেখেন, নিচের দিকে কিন্তু আমাদের একটা ফোর্স কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে, আর উপরের দিকেও কিন্তু একে উপরে কিন্তু টেনে ধরে রাখছে, এই জন্য কিন্তু এটা এখানে ঝুলে থাকবে। যখন আমাদের এখানের ফোর্স আর এখানের ফোর্স কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আর যদি এখানের ফোর্স অনেক বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এই মাছটা কিন্তু সিঁড়ি নিচে নেমে চলে আসবে। এই তো এইসব জিনিসগুলোকে নিয়ে আসলে আমরা এই মাছটাকে এইভাবে ইয়ে করে থাকি। তো আসলে এটাকে দেখানো হয়, আমি আপনাদেরকে আমার বইতে যে জিনিসটা আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি। এটা আসলে দেখানো হয় এইভাবে, আমাদের যদি এইখানে মেকানিক্যাল সিস্টেমে দেখাই, সেটা হলো যেমন ধরেন ইনারশিয়া ফোর্স, এটা হলো ইনারশিয়া ফোর্স। যেমন ধরেন আমি আপনাদেরকে বলছিলাম যে জড়তা, জড়বস্তু সবসময় মানে স্থির থাকতে চায়, এটার যে প্রবণতা, আর হলো গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বলি হলো এই ইনারশিয়া আর কি, জড়তার ভ্রামক আর কি, যেটা বলে জড়তা ভাঙার যে বল। তো ওই জড়তা ভাঙার বলটাকে আমরা এখানে এম আর এল অ্যাক্সিলারেশন এর দিয়ে প্রকাশ করি। আসলে এটা হয় এরকম, যেমন ধরেন
এফ সমান এম এ যেটাকে বোঝানো হচ্ছে, এফ সমান এম এ আমরা তো জানি নিউটনের গতিসূত্র থেকে এফ সমান এম এ একটা আছে সূত্র, এটা হলো জড়তার যে সূত্রটা আর কি, এফ সমান এম এ। ওই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এম এটাকে এ কে আবার আলাদা করে কি লেখা যায়, এফ ইজ ইকুয়াল টু এম, এম মানে মাস এখানে আছে, তো মাসটাকে আমরা বড় হাতের দিয়ে বোঝানো হচ্ছে, ওকে বড় হাতের দিলাম। এটাকে বোঝানো হয় আবার এ মানে হলো কি আমাদের এক্সিলারেশন, তো এক্সিলারেশন মানে কি ডিভি ডিভাইডেড বাই ডিটি, মানে এটা সরল রৈখিক গতি, তো ডিভি বাই ডিভাইডেড বাই ডিটি। ওকে, আবার দেখেন এই যে আমাদের ভেলোসিটিটা আছে, এই ভেলোসিটিটা আবার কি, ভেলোসিটিটা হলো ডিএস বাই আমাদের ডিটি। স্মরণের কি, স্মরণের সমানুপাতিক, তাই না? তো ওটাকে হলো ডিএক্স বাই ডিটি, তাহলে এটাকে আমরা লিখি হলো ডি এক্স ডিভাইড বাই ডিটি। আচ্ছা, তো এটা আমি এক্স দিয়েছি, এটা আর কিছু না। আচ্ছা, তো এটা আমরা এইভাবে লিখি ডিএক্স ডিভাইড বাই ডিটি, এই আর কি। তো এখান থেকে আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু, দেখেন এম ইজ ইকুয়াল টু এম, তারপরে লিখতে পারি আমরা হলো ডি স্কয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কয়ার, ডি স্কয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কয়ার, ডি টি স্কয়ার। এই আসলে আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের যে মাসটা আছে, মাসটাকে আমরা কি করব, আমরা যদি ফোর্স দেই তাহলে এটা ওই ফোর্সটা মাসটাকে কতটুকু দূরে সরায় নিয়ে গেল, এটাই হলো আমাদের এখানে উদ্দেশ্য। তো ওই জিনিসটা আমরা এখান থেকে বের করে নিলাম, যেখানে আমাদের ফোর্স যদি এফ হয় তাহলে আমাদের মাসটা যদি এক্স পরিমাণ সরণ হয় তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে যদি ইয়ের সাথে গুণ করি, মাসের সাথে গুণ করি, তাহলে আমরা ওই বলের সমান বল আমরা পাবো। ঠিক আছে, এই এটা হলো একটা ইনার্শিয়া ফোর্স, এটা আমরা এখান থেকে বের করে নিলাম, যেটা হলো এফএম বলা হয় আমাদের। তো এরপরে যেটা আসবে সেটা হলো ইনার্শিয়া ফোর্সের পরে আসবে হলো ড্যাম্পিং ফোর্স। তো আমরা ওইখানে চলে যাই আবার আগের অংশটাতে, ওইখানে থেকে ভালো এটা বুঝতে পারবেন। তো এটা বইটা খুব সুন্দর করে দেওয়া আছে আমাদের এই অংশটা, বইটাও খারাপ না। আচ্ছা, এটা কাইনেটিক এনার্জি নিয়ে অনেক কিছু বলেছে, তো এখানে একই জিনিস বলা আছে, দেখেন এফএম ইজ ইকুয়াল টু এফএম মানে হলো ইনার্শিয়া মাসের জন্য যে ফোর্সটা, এটা হলো ইনার্শিয়া কনস্ট্যান্ট যেটা আছে, এটা হলো এফএম ইজ ইকুয়াল টু এম এ, আর ওটা এম ডি স্কয়ার এক্স ডিভাইড ডিটি স্কয়ার। এখানে আবার একটু মানে তাড়াতাড়ি বলে ফেলছে আর কি, তো ওইভাবে না বলে আমরা একটু ভেঙে ভেঙে বললাম যে এখানে এম থেকে এ থেকে আসলো হলো ভি তে, ভি মানে ভেলোসিটি, ভেলোসিটি থেকে আসলো হলো এক্স এ, এইভাবে করে আমরা এই জিনিসটা পাই। তো এখানে সবকিছু দেওয়া আছে কোনটা কি দেখেন। আচ্ছা, ওকে, আমরা এটা মোটামুটি হয়েছে, এন্ড নেক্সট আরেকটাতে যাই, সেটা হলো স্প্রিং। আপনারা জানেন যে স্প্রিং কে যদি আমরা টেনে ছেড়ে দেই, স্প্রিং কে যদি আমরা টেনে ধরে রাখি তাহলে এর মধ্যে কি হয়, একটা এক ধরনের শক্তি কিন্তু এখানে জড়া হয়, আমরা জানি কি পটেনশিয়াল এনার্জি বলা হয় এটাকে। যেমন ধরেন আপনি যদি কোনো একটা বস্তুকে এইভাবে করে এটা হলো মাটি, ধরেন এটা মাটির মধ্যে থেকে আপনি তুলে কোথায় রাখলেন, আমাদের এই একটা টেবিলে এখানে রাখা আছে, মনে করেন এখানে একটা বক্স রাখা আছে, এর মধ্যে রাখলাম আমরা এখান থেকে জিনিসটা এখানে তুললাম, তোলার ফলে আমাদের যে এই যে পথ যে অতিক্রম করলো মাটি থেকে উপরে উঠলো, এইটুকু স্থান পরিবর্তন করার জন্য এর মধ্যে কি হবে, পটেনশিয়াল এনার্জি এর মধ্যে জড়ো হবে। ঠিক আছে, এর মধ্যে পটেনশিয়াল এনার্জি জড়ো হবে, এটাকে বলা হয় স্থিতিশক্তি, পটেনশিয়াল এনার্জি, এটাকে বলা হয় স্থিতিশক্তি। আর আগেরটাতে কি পেয়েছিলাম, আগেরটাতে পেয়েছিলাম হলো কাইনেটিক এনার্জি, মানে হলো গতিশক্তি। ঠিক আছে, তো আমাদের দেখেন এখানে পটেনশিয়াল এনার্জিটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কোথায়, যেটাকে আমরা যদি স্প্রিংটাকে টেনে ধরে রাখি, যে এখন স্প্রিংটা যদি এখান থেকে এইভাবে ঝোলানো থাকে সমস্যা নাই, এখান থেকে যদি এইভাবে ঝোলানো থাকে মাটির দিকে, তাও আমরা যদি টেনে ধরে থাকি তাহলে কি করবে, স্প্রিংটা নিচের দিকে একটা ফোর্স ক্রিয়েট করবে, তাহলে এটা একটা সরণ হলো, সরণ হওয়ার পরে আমরা যদি এই স্প্রিংটা যদি ছেড়ে দেই তখন কি করবে, স্প্রিংটা আবার উপরের দিকে উঠে যাবে। এই যে বলটা পেলো আসলে, এটা কিন্তু ওই যে এটা কিন্তু ধীরে 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 স্প্রিংটা কি করতে হবে, নড়তে থাকবে, নড়তে 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 কি হবে, একবার সংকুচিত আর প্রসারিত হতে হতে এটা কি হয়ে যাবে, এর যে ওই যে বলটা আছে এটা কি হয়ে যাবে, ওই যে ঘর্ষণ এবং বাতাসের ইয়েতে ঘর্ষণে শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে না, তো ওই এনার্জিটা অন্য এনার্জিতে কনভার্ট হয়ে যাবে আর কি। তো এখানে এই জিনিসটা দেখানো হচ্ছে যে কে একটা স্প্রিং যদি হয়, তো স্প্রিংটাকে যদি আমরা এই পর্যন্ত আসতে ধরেন, তো বল প্রয়োগ করার পরে স্প্রিংটা এই এক্স পরিমাণ সরণ হয়ে গেল, তাহলে এই এক্স পরিমাণ সরণটাকে আমরা কিভাবে প্রকাশ করব, যেহেতু এটা একটা স্থিতি শক্তি,
আমরা স্থিতিশীল শক্তিকে প্রকাশ করি সাধারণত এখানে আমরা যে একটা স্প্রিং কনস্ট্যান্ট আমাদের স্প্রিং এর জন্য যেটা প্রকাশ করি স্প্রিং কনস্ট্যান্ট kx দিয়ে আমরা প্রকাশ করি কি পরিমাণে দূরত্ব অতিক্রম করলো আর হলো আমাদের কি পরিমাণ এটা হলো স্প্রিং কনস্ট্যান্টটাকে এইভাবে k ইনটু kx দিয়ে আসলে দেখেন যদি আমরা ফোর্স দেই যত বেশি ফোর্স দিব স্প্রিংটা তত বেশি কিন্তু মানে শক্তি অর্জন করবে কারণ হলো যত বেশি ফোর্স দিব স্প্রিংটা তত বেশি মানে জোরে কিন্তু আবার ব্যাক যাবে ঠিক আছে আপনি যত টেনে ধরবেন স্প্রিংটা তত জোরে আবার ব্যাক যাবে পিছনের দিকে তো এই যে আমাদের ইয়েটা সেটা হলো কি f is proportional to x তার মানে যত বেশি সরণ স্প্রিং এ তত বেশি বল এর উপরে ক্রিয়া করবে তো এই হলো আমাদের মোটামুটি এটার ব্যাখ্যা তো এইখানে আমরা জানি f is equal to যদি আমরা এটা সমানুপাতিক ধ্রুবক থেকে সমানুপাতিক তুলে দিয়ে আমরা ইকুয়াল বসাই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে আর এই কনস্ট্যান্টটা হলো k টা নির্ভর করে কার উপরে এই স্প্রিং এর কি ধরনের কোয়ান্টিটি কি ধরনের ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করেছি সেই ম্যাটেরিয়ালগুলো এর উপর ডিপেন্ড করবে এটা হলো আমাদের স্প্রিং কনস্ট্যান্ট ওকে তো আমরা এটাকে ব্যবহার করব অনেক জায়গায় আমাদের দেখা গেছে যে আমাদের এই স্প্রিং থাকতে পারে কোথাও একটা যেমন ধরেন আমরা যদি একটা পুলি কন্ট্রোল করতে চাই তখন ওইখানে এমন অনেক কিছু থাকতে পারে যেমন একটা স্প্রিং থাকতে পারে এরকম অনেক কিছু থাকতে পারে সেই ধরনের আমরা একটা ইয়েও দেখবো সেই ধরনের একটা উদাহরণ আমরা দেখবো সমস্যা নেই আচ্ছা সমস্যা নেই যাদের প্রবলেম হচ্ছে ইন্টারনেটে তারা যেতে পারেন সমস্যা নেই যাদের প্রবলেম হচ্ছে এখন কি করার এমনিতেও স্টুডেন্ট সংখ্যা কম আচ্ছা তারপরে আসেন ড্যাশপট নিয়ে কথা বলি ড্যাশপট হলো যে জিনিসটা যেটা আমরা বললাম পিস্টন হলো আসলে দেখেন এইখানে এই পয়েন্টটাতে যখন আমাদের এইখানে একটা ফোর্স আমরা ক্রিয়েট করব এদিকে তখন কি হবে এটা এদিকে সরে আসার চেষ্টা করবে কোন দিকে আমি একটু মুভ করে দেখাই দিই এটা এদিকে সরে আসার চেষ্টা করবে তো যদি এদিকে সরে আসার চেষ্টা করে দেখেন এই যে বাইরের যে অংশটা আছে আমি যদি একটু বড় করে দেখানোর চেষ্টা করি সেটা হলো ধরেন এরকম একটা পিস্টন এখানে আছে এরকম একটা পিস্টন মনে করেন এটা আমরা এরকম একটা পিস্টনটা একটু এঁকে নিলাম এটা ধরেন রাবার কোটিং করা আছে ধরেন তো এটা কি হবে আমাদের যদি এদিকে দেই এদিকে গেলেও সে একটা ঘর্ষণ প্রাপ্ত হবে একটা নির্দিষ্ট সরণ হবে ফোর্স এইখানে ফোর্স দিলে আবার এদিকে যদি টেনে নিয়ে আসি তাহলে কি হবে এদিকে সে সরে আসবে তখন কি হবে এইখানে বরাবর কিন্তু ওর একটা বিশাল ঘর্ষণ হবে এইখানেও একটা ঘর্ষণ হবে তো এই ঘর্ষণটাকে দেখানোর জন্য এখানে একটা কনস্ট্যান্ট আমরা ব্যবহার করেছি সেটা হলো এই বি ঠিক আছে এই বি কনস্ট্যান্ট আচ্ছা এটা আমি এইভাবে দেখাই যে যেমন ধরেন এখানে যদি এটাকে যদি সরায় নিয়ে আসি তাহলে এটা কি হবে একটা গতি শক্তি প্রাপ্ত হবে ঠিক আছে এই গতি শক্তিতে আমরা এই ভেলোসিটি যদি প্রকাশ করি এটা একটা নির্দিষ্ট ভেলোসিটি পাবে মানে একটা গতিবেগ পাবে আর কি তো এই বেগটাকে আমরা এখানে এফ এর সাথে সমানুপাতিক ধরে নিয়েছি যে এফ বি ইজ প্রপোর্শনাল টু ভি তো এই ভি যদি হয় তাহলে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যত বেশি বেগ প্রাপ্ত হবে তত বেশি কি হবে যত বেশি ফোর্স দিব তত বেশি বেগ পাবে আর সোজা কথা যেটা তো এই জিনিসটাকে আমরা এখানে ধরেন যে এরকম একটা সমানুপাতিক চিহ্ন দ্বারা দেখাই এফ বি ইজ প্রপোর্শনাল টু ভি যদি এরকম হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এফ বি ইজ ইকুয়ালস টু বিভি এটাকে বি দিয়ে প্রকাশ করা হয়েছে বি মানে হলো আমাদের এই যে ড্যাশপোর্টের জন্য যে কনস্ট্যান্ট বা এই যে আমাদের যে এটাকে যদি বলি আমরা একটা পিস্টন এই পিস্টনের জন্য যে কনস্ট্যান্ট সেটাকে বি দিয়ে প্রকাশ করা হয়েছে এটাকে ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট বলা হয় আর কি ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট এখানে বলা হচ্ছে তো এটা এইভাবে করেও আমরা ব্যাখ্যা করতে পারি তো এই হলো আমাদের মোটামুটি তিনটা আমাদের যে ট্রান্সলেশনাল সিস্টেম আছে সেটার জন্য এখন এখানে দেখেন ভি এর জন্য আমরা জানি কি dx ডিভাইড বাই dt মানে সরণের পরিবর্তনের হার যেটা আছে সেটাকে আমরা বলি ভেলোসিটি তো ভেলোসিটিটাকে আমরা এখানে লিখেছি ভি এখন কোন একটা অংশে যদি আমরা এই একটা বল প্রয়োগ করি তাহলে আমরা সবগুলা বল কি হবে জানেন সবগুলা বল একসাথে যেগুলা আমাদের ক্রিয়া করছে সব মানে কোন একটা জায়গায় একই দিকে ক্রিয়ারত সবগুলা বলের যোগফল কত হবে শূন্য হবে আবার ধরেন শূন্য হবে না সরি ধরেন এখানে এই তিনটা বল ক্রিয়া করতেছে এটা 1 এটা 2 এটা 3 তিনটা বল যদি ক্রিয়া করে তাহলে এই যে লাস্ট যে ফাইনাল বলটা যে হবে এই ফাইনাল বল হবে এই F1 এটা যদি আমি F1 দেই F1 F2 F3 এই তিনটা বলের কি হবে যোগফল ঠিক আছে এটা মনে রাখবেন এটা হলো F1 প্লাস F2 প্লাস F3 পিস্টনের বেলায় স্যার ওই ফার্স্ট ডেরিভেটিভ হলো কেন ওই যে মানে এর আগে তো ডি স্কয়ার হলো একটা এটা তো ভি মানে হলো ভেলোসিটি ভেলোসিটিটাকে কি বলা হয় সময়ের সাথে মানে সময়ের সাথে দূরত্বের সরণের হার সময়ের সাথে মানে দূরত্বের সরণের হার মানে
সরণের হার আর কি, সোজা কথা যেটা জি স্যার সময়ের এর সাথে। আগে হচ্ছে ডি স্কয়ার এক্স হলো, তো এই জন্য ওইটা বুঝলাম না প্রথম আচ্ছা, যেটা দেখলেন। কোনটা? এক্সিলারেশন ছিল, ওইটা এক্সিলারেশন ত্বরণ ছিল, ওটা ত্বরণ। ত্বরণ ছিল, ত্বরণ। আচ্ছা, একটু একটু ওয়েট করেন, আমাকে কেউ একজন ফোন করেছে। আচ্ছা, সরি, আমি আসলে এখন বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে এই অংশটুকু পর্যন্ত বলেন। না স্যার বুঝতে পারছি, ওখানে ওই যে এ ছিল আর কি ত্বরণ, সেই কারণে আচ্ছা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, তাহলে বুঝতে পারলে ভালো। আমরা একটু ওই অংশটা দেখে আসি, ওই বইতে কি অবস্থায় লেখা আছে ওটা একটু দেখলে বেটার হবে, কারণ এখান থেকে ম্যাথ টেস্ট করতে হবে। এই যে দেখেন, স্প্রিং কনস্ট্যান্ট সবকিছু দেওয়া আছে এখানে, এই কে এক্স টি সবকিছু দেওয়া আছে। এটা এখানে দেওয়া আছে যে আমাদের ড্যাম্পিং কোএফিশিয়েন্ট কোনটা, ড্যাম্পিং কোএফিশিয়েন্টকে দেখেন নিউটন পার মিটার পার সেকেন্ড আর কি। এই কত বল প্রয়োগ করলে কত মিটার সরণ হবে পার মিটার সরণে এবং পার সেকেন্ডে, এই আর কি। এটা দিয়ে ব্যাখ্যা করা হয় মিটার সেকেন্ডে। তো যাই হোক, এটা একটা পিস্টনের মতো কাজ করে এবং সিলিন্ডার, এটা তো বুঝতেই পারতেছেন, পিস্টন আর সিলিন্ডারের মতো কাজ করে। এটা একটা বাইরেরটা হলো একটা সিলিন্ডার, ভিতরেরটা একটা পিস্টন আর কি, পিস্টনের মতো কাজ করে আর কি। বাইরে যদি আপনি এটা টানেন, এটা টানলে এদিকে সরবে, আবার এটা টানলে এদিকে সরবে আর কি। এই তো এই তো, এছাড়া আর এখানে তেমন কিছু নাই, স্প্রিং কনস্ট্যান্ট আর কি। আচ্ছা, এখন এই আসলে ইনার্শিয়া নিয়ে, ইনার্শিয়া ওই একই জিনিস, আমি যেটা বলতে চাচ্ছি ওই একই জিনিস, আসলে এখানে খালি নামগুলো একটু আলাদা। ইনার্শিয়া টর্ক, যেটা টর্কটা আমাদের এখানে, ওইখানে যেটা ফোর্স, এখানে সেটা টর্ক। এটা রোটেশনাল সিস্টেম, তো এটা ফোর্স আর এটা টর্ক দিয়ে প্রকাশ করা হয়। এখানে যেমন দেখেন, এখানে জে দিয়ে প্রকাশ করা হয়েছে ইনার্শিয়া কনস্ট্যান্টটাকে। তো ইনার্শিয়া কনস্ট্যান্টটাকে জে দিয়ে প্রকাশ করেছে, এটা আলফা টি। আলফা টি মানে হল কিন্তু এখানে আমাদের অ্যাক্সিলারেশন, এটাকে বলা হয় কি অ্যাক্সিলারেশন, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এইভাবে যদি আমি লিখি, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এটাকে বলা হবে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তো এরপরে আবার যদি আমরা এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের এই ওমেগা মানে হলো আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটির যে সময়ের সাথে পরিবর্তনের হার, সেটাকে আমরা এখানে লিখতে পারি ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো ডি ওমেগা টি ডিভাইডেড বাই ডিটি, সেম জিনিস। আবার এখানে দেখেন, এই ওমেগা মানে আমরা কি জানি, আমাদের যে সরণরৈখিক সরণ এক্স, আর অ্যাঙ্গুলার সরণ হলো থিটা, মানে অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলের পরিবর্তন হয়েছে, আর এক্স মানে কত মিটার, আর এটা হলো অ্যাঙ্গেল ডিগ্রি আর কি, ডিগ্রি বা রেডিয়ান যেটাই বলেন, আর এটা হলো মিটার। কত মিটার আমাদের সরণ হয়েছে, আর এটা হলো কত ডিগ্রি সরণ হয়েছে। তো ডিগ্রির আবার ভেলোসিটি কি, এটা ভেলোসিটি হলো ডি থিটা ডিভাইডেড বাই ডিটি। আবার এর সাথে আবার যদি আমি বলি যে আমাদের যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, সেটাকে বলা হয় আমাদের ডি ডি স্কয়ার থিটা ডিভাইডেড বাই বাই ডিটি স্কয়ার। ডিটি স্কয়ার। ঠিক আছে, এই হলো আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি থেকে শুরু করে সবকিছু আর কি এখানে আছে। তো এই জিনিসটা এখানে ব্যাখ্যা করেছে আসলে আলটিমেট, যেটা হলো এই যে এখানে আমাদের যদি কোনো একটা মোটর বা কোনো একটা জেনারেটর আমরা ইউজ করি, বা কোনো একটা এরকম ধরনের ঘূর্ণায়মান কোনো যন্ত্র আমরা আমাদের কন্ট্রোল করতে হয়, তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে ওই যে টর্ক কি পরিমাণ পাচ্ছে, আমি কি পরিমাণ টর্ক দিচ্ছি, সেটা নির্ভর করবে কার উপরে, ওইটার সাথে ওই সমানুপাতিক সম্পর্ক থাকবে কার, ওই যে আমাদের যে অ্যাক্সিলারেশন আছে সেটা।
তো ওটাকে আমরা জে দিয়ে ওখানে একটা সমানুপাতিক ধ্রুবক আমরা ব্যবহার করেছি, এখানে দেখেন সমানুপাতিক ধ্রুবক। ওইটা আমরা আগের যাতে যেটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করেছিলাম সেটা কি এম পরিমাণের, আর এখানে হলো এটাকে জে দিয়ে প্রকাশ করা হয়েছে। মানে আমাদের যে জড় বস্তু মানে জড় থাকার যে মানে এখানে হলো মানে ঘূর্ণায়মান বস্তু, মানে ঘূর্ণায়মান বস্তু ঘুরতে থাকার যে প্রবণতা, আর হলো এটা হলো মানে স্থির থাকার যে প্রবণতা, ওইটাকে আমরা যদি ফোর্স দিই তাহলে কি হবে, এটা সরি আমি এটা আবার বলি যে ঘূর্ণায়মান বস্তু ঘুরতে থাকার জন্য ঘুরতে থাকতে চাইবে, আর হলো গতিশীল সরি স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা সেটাকে বলা হয় আমাদের ইনার্শিয়া। তো এটা আমাদের যখনই আমাদের একটা ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে আসবে তখন আমাদের বলে ইনার্শিয়া টর্ক, আর আমরা যখন সরলরৈখিক কোনো একটা বস্তুর ক্ষেত্রে বলি তখন আমাদের বলে ইনার্শিয়া ফোর্স। ঠিক আছে, এখানে জাস্ট কোনো কিছু পার্থক্য নেই। যেমন এখানে ওমেগা টি অ্যাঙ্গুলার ভেলোসিটি, এখানে থিটা টি এটা হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলা হয় সরণ যেটাকে বলে আমরা, আর এটা হলো এক্স হলো সরল রৈখিক ডিসপ্লেসমেন্ট মনে করেন, জায়গার পরিবর্তন আর কি। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি এটা ব্যাখ্যা। তারপরে আসেন একইভাবে ড্যাম্পিংটাও একই জিনিস। ড্যাম্পিংটাও আমাদের ওরকম একটা যদি কোনো একটা জিনিস হয়, যেমন ধরেন ওই কি বলে ড্যাম্পিং টর্ক টিডিটি, এটা হলো যে কিভাবে এটা ব্যাখ্যা করি, এটা একটা প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দেখি এখানে আছে কিনা। সেটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, আমরা বুঝলাম এখানে। ওকে, টরশনাল স্প্রিং। আচ্ছা ওকে, টরশনাল স্প্রিং এটা হলো যে এটা কেমন ধরনের স্প্রিং হয়, যেটা হলো মেকানিক্যাল তো পড়তে হবে এখন দেখতেছি, বহুদিন পড়ি নাই। আচ্ছা, ইলাস্টিসিটি অফ টরশনাল স্প্রিং, আপনাদের কার কোনো ধারণা আছে এই ব্যাপারে? না স্যার, এটা যে কেমন ধরনের স্প্রিং, আচ্ছা যাই হোক আপনাদেরকে আমি আগামী দিন জানাবো, সমস্যা নেই। বাট এটা ওই যে ইকুয়েশনের যে আমাদের কি বলে এটা ইকুয়েশনের যে মোডটা বা আমাদের ইকুয়েশনের যে ইকুয়েশন যেটা আছে সেটা ওই আগের মতোই, যেটা হলো টি কে ইজ প্রপোর্শনাল টু থিটা। টি কে ইজ প্রপোর্শনাল টু থিটা, টি কে ইজ ইকুয়ালস টু কে থিটা হবে আর কি। তো কে নিয়েছি আমরা আচ্ছা যাই হোক, তো ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ওই একই জিনিস। দেখেন এখানে থিটা দিয়ে আমরা প্রকাশ করেছি যে এটা কি পরিমাণ সরণ হবে, মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কেমন হবে এটার উপর নির্ভর করবে। আমি এটা সম্পর্কে আপনাদের আরো বিস্তারিত ইনশাআল্লাহ জানাবো সামনে ক্লাসে যদি হয়। তবে জাস্ট একটুকু মনে রাখতে পারেন যে এই ধরনের যদি কোনো স্প্রিং আমরা রোটেশনাল সিস্টেমে রাখি তাহলে আমাদের এরকম যেটা আসবে টি ইজ প্রপোর্শনাল টু থিটা, মানে এখানে যে টর্কটা আসবে সেটা হলো এই ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক। এখন ডিসপ্লেসমেন্ট আপনি টর্ক যত পরিমাণ দিবেন ডিসপ্লেসমেন্ট তত পরিমাণ হবে, এরকম আর কি। তো এই হলো বিষয়, এটা গেল আমাদের একই বিষয়। আর এটা দেখেন ড্যাশবোর্ড, এটা হলো এরকম রোটেশনাল কোন সিস্টেমের মধ্যে যদি থাকে, এটা যদি এরকম ঘুরে, আপনারা মনে করেন এরকম যদি ঘুরে আর কি বিষয়টা, ধরেন সিলিন্ড্রিক্যাল একটা বিষয় থাকলো, ধরেন আমি এটা কিভাবে আপনাদের দেখাই, ধরেন এইরকম একটা বিষয় আছে, এর ভিতরে ধরেন আমাদের কোনো একটা এরকম গোলাকৃতির একটা আমাদের কি আছে পিস্টন আছে। তো গোলাকৃতির পিস্টনটা আমাদের এর ভিতরে এই ঘূর্ণায়মান আছে, এরকম এই দিকে এই দিক থেকে এই দিক ঘুরতেছে। তখন আমাদের যেটা হবে সেই যে আমাদের ডিসপ্লেসমেন্ট বা যেটাই আমাদের ইয়েতে আসবে সেটা হলো এই যে আমরা এইভাবে লিখি বি ডি থিটা ডিভাইডেড বাই ডিটি। এটা ডিভাইডেড বাই চিহ্নটা এখানে নাই, বা এটা দিবেন বি ডি থিটা ডিভাইডেড বাই ডিটি। এটা আপনারা জানেন অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এটা একই বিষয় যে এটা এই টর্কটা নির্ভর করবে কার উপরে, অ্যাঙ্গুলার ভেলোসিটির উপরে। ঠিক আছে, ওমেগার উপরে। আগের বার ছিল ভি এর উপরে, আর এটা হলো ওই ড্যাশবোর্ডটা কি স্যার, যে ড্যাশবোর্ড হ্যাঁ বলেন। দেখলাম ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, তো ড্যাশবোর্ড মানে হলো যে আমাদের যে বিষয়টা আমরা দেখালাম, যেমন ধরেন এখানে একটা ধরেন এটাকে বলে আমরা যদি একটা সিলিন্ডার নেই, ওই সিলিন্ডারের মধ্যে ধরেন আমাদের একটা পিস্টন আমরা যদি ব্যবহার করি, এটাকে ড্যাশবোর্ড নামে নামকরণ করে আর কি, পুরো সিস্টেমটাকে একসাথে। বুঝতে পেরেছেন? এটা হলো অনেক জায়গায় লাগে, যেমন ধরেন আমরা বলি এই পিস্টন সিলিন্ডারের বিষয়গুলো পুরোটাই আমাদের ইয়েতে আছে, ওই যে কম্প্রেসর সরি এটাকে কি বলে, আচ্ছা গাড়ির বাম্পার আছে না, বাম্পারের মধ্যে থাকে। বাম্পার বলতে হলে মোটরসাইকেলের যে শক অ্যাবজর্বার যেগুলো দেওয়া থাকে পিছনে, শক অ্যাবজর্বার গুলোর মধ্যে থাকে এগুলা। যেমন একটা স্প্রিং থাকে, স্প্রিংটা ভিতরে চলে যাচ্ছে, ওই স্প্রিং ওইখানে স্প্রিং এর বিষয়গুলো আসে। আর হলো এটা থাকে সাধারণত গাড়ির যে আমাদের ওই পিস্টন চাকার সাথে লাগানো থাকে, ওইখানেও এটা ব্যবহার করা হয়। এই আর কি ফুয়েল ইনজেকশনের সময় ব্যবহার করা হয় আর কি।
তো এইসব বিষয়গুলো আমাদের মেকানিক্যাল যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো আমাদেরকে ইলেকট্রিক্যাল মানে আমাদের ম্যাথমেটিক্যাল বিষয়ে কনভার্ট করে নিয়ে তারপরে আমাদের ইলেকট্রিক্যাল কি কন্ট্রোলিংটা করতে হয় আর কি। তো এই আর কি এইসব বিষয়গুলো আমাদের এখানে বলবো। এটা হলো আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে দেখলাম, যেটা আমাদের যদি কোনো ঘূর্ণায়মান বস্তু নিয়ে আমরা কাজ করি তাহলে এই তিনটা, আর যদি আমরা কোনো রৈখিক বস্তু মানে রৈখিক গতি সম্পন্ন কোনো বস্তু নিয়ে কাজ করি তাহলে এই কয়েকটা জিনিস আমরা এখানে ব্যবহার করবো। এই তো, এই হলো মোটামুটি আমাদের এই মেকানিক্যাল সিস্টেম। তো মেকানিক্যাল সিস্টেম সম্পর্কে আরো মানে বিস্তারিত তথ্যের জন্য আমরা এখন ওই আমাদের বইটাতে দেখার চেষ্টা করি এই একই বিষয়গুলা। আচ্ছা, এখন আসেন এই বিষয়গুলো গেল, এই বিষয়গুলো যাওয়ার পরে এখানে একটা বিষয় আছে, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, যে ট্রান্সলেশনাল আর রোটেশনাল কোনটা কি কার সাথে কি হয়। দেখেন ট্রান্সলেশনাল আপনাদের আমি বলেছিলাম মানে রৈখিক গতি, রৈখিক গতিতে যেটা ফোর্স আমাদের, এটা রোটেশনালে হলো টর্ক, আবার এক্সিলারেশন এ, আবার এটা হলো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা, আর এটা হলো ভেলোসিটি ভি, আর এটা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। ডিসপ্লেসমেন্ট হলো এক্স, আর এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলো থিটা। এখানে মাস হলো ক্যাপিটাল এম, আর এখানে হলো মোমেন্ট অফ ইনারশিয়া জে, আর এখানে ড্যাম্পিং কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট হলো বি, আর এখানে এটাও একই বিষয়, ড্যাম্পিং রোটেশনাল ড্যাম্পিং কোএফিশিয়েন্ট একই বিষয় ধরেছে। আর স্টিফনেস, স্টিফনেস মানে হলো যে কত কেমন হলো শক্তিশালী আর কি, কেমন মানে কি বলবো, এটা স্প্রিং কনস্ট্যান্ট যেটাকে বলা হয়, এটা কেমন, আর এটা হলো টরশনাল স্টিফনেস, একই বিষয়, এই দুইটা একসাথে করে নেওয়া হয়েছে। তো এখন মনে হয় আপনারা একটা ব্রেক নেন 10 মিনিটের, ব্রেকের পরে অবশ্যই আমি শেষ করে দিচ্ছি। আর কোনো কোশ্চেন থাকলে এখান থেকে এরপর বলেন। এই অংশটুকুতে কারো কোনো কোশ্চেন থাকার কথা কথা না আর কি, এটাই বলতে চাচ্ছি। আছে কি কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এ বাইরে বসে যে ক্লাস করতেছেন তার কি কি অবস্থা, ঠান্ডা লাগতেছে নাকি? হ্যাঁ, জি স্যার, ঠান্ডা আছে আমাদের এদিকে ভালোই। বাইরে বসে ক্লাস করতেছেন তো ভালো শোনা যাচ্ছে। তো মশা টশা কামড়ায় না নাকি আপনাকে? না স্যার, মশা ওইভাবে নেই। যে আমাদের যদি একটা মাছ এরকম ধরনের একটা জায়গা থেকে ঝুলিয়ে দেওয়া থাকে, কিছু একটা এরকম একটা জিনিস থেকে ঝুলিয়ে দেওয়া আছে, হ্যাঁ, তো এরকম যদি ঝুলিয়ে দেওয়া থাকে তাহলে আমরা এটাকে কি করি, এরকম একটা একটা স্প্রিং, একটা হলো ড্যাশপট অথবা যে পিস্টন, এবং আরেকটা হলো মাছ দিয়ে ঝুলিয়ে দেওয়া আছে, তাহলে এটা কি হয়, এটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করে মাছটা, হ্যাঁ, এই ফোর্সের কারণে নিচে থেকে যে গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা যেটা কাজ করতেছে এখানে নিচে থেকে। তো এটার জন্য দেখা গেছে যে আমাদের কিছু পরিমাণ এটা এমটা কিছু পরিমাণ সরে আসে এদিকে। তো এমটা যদি এদিকে সরে আসে কিছু পরিমাণ, তাহলে দেখেন এই এক্স এই বিটাও কিছু পরিমাণ এদিকে সরে আসবে, আবার এই এক্সটাও কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, যেটা এক্স। এবং এই জন্য এইগুলাকে একসাথে করে আমরা বলি যে এটাকে, এগুলো হলো আমাদের ইন্টারনাল ফোর্স। কি কি ইন্টারনাল ফোর্স? এটা এক নাম্বার একটা ইন্টারনাল ফোর্স, এই ড্যাশপটটা একটা ইন্টারনাল ফোর্স, আর এমটা একটা ইন্টারনাল ফোর্স। এই তিনটা ইন্টারনাল ফোর্সকে আমরা এখানে রেজিস্টিং ফোর্স হিসেবে বলে থাকি আর কি, ঠিক আছে? এটা হলো ইন্টারনাল ফোর্স। আর এগুলো হলো কি এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স তাহলে কি এফটি, মানে আমরা যেটা বাইরে থেকে প্রয়োগ করি। আসলে দেখেন এখানে জাস্ট মাছটা ঝুলতেছে, ওকে, কোনো ফোর্স টোর্স কিছু নাই, জাস্ট গ্র্যাভিটেশনাল ফোর্স। তার মধ্যে আমি আবার করলাম কি, নিচ থেকে আরো ধরুন এখানে একটা দড়ি লাগায় এটা টান দিলাম, তাহলে কি হবে, এটা নিচের দিকে নেমে আসবে। তাহলে এই সবগুলো স্প্রিং তারপর ড্যাশবোর্ড সবগুলো নিচের দিকে নেমে আসবে একটু করে। তো এই যে ফোর্সটা আমরা এখানে ক্রিয়েট করলাম, এটা হলো আমাদের এক্সটার্নাল ফোর্স, আর বাকি যেগুলো আছে সব এই তিনটাই হলো আমাদের কি ইন্টারনাল ফোর্স। তো প্রথমটা হলো ইনার্শিয়া ফোর্স, এটাকে বলা হয় এফএমটি ইজ ইকুয়াল টু মাইনাস এম ডি স্কয়ার ডিভাইড বাই টি স্কয়ার এক্সটি। এটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি, এফএমটি মানে ইনার্শিয়া ফোর্স দিয়ে আমরা প্রকাশ করে থাকি। আর এটা হচ্ছে ড্যাম্পিং ফোর্স, ড্যাম্পিং ফোর্সটাকে আমরা প্রকাশ করে থাকি এফডি, ড্যাম্পিং ফোর্স এফডিটি ইজ ইকুয়াল টু মাইনাস বি ডি বাই ডিটি এক্স অফ টি। এভাবে এটা আমরা দিয়ে থাকি। মাইনাস কেন দিয়েছি? কারণ এগুলো মাইনাস দিয়েছি কারণ বিপরীত দিকে আছে, এই জন্য মাইনাস প্রয়োগ করেছি, ঠিক আছে? কারণ এই ফোর্স গুলো কোথায়, কোন দিকে টানতেছে? এইদিকে টানতেছে, উপরের দিকে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এটা হলো উপরের দিকে টানতেছে, এগুলো হলো উপরের দিকে টানতেছে। আর আমাদের মাসটাও কিন্তু উপরের দিকে
প্রেসারাইজ করে রাখছে। আর হলো নিচে হলো আমাদের এই ফাইনাল যে এক্সটার্নাল ফোর্সটা। এই কারণে সবগুলোকে আমরা যদি একদিকে দেখাতে চাই তাহলে আমরা জানি কেভিএল কেসিএল এর সূত্রের মতে যে আমরা এক পাশে দেখাই তাহলে সবগুলোকে আমরা কি করব, পজিটিভ আকারে দেখাবো, আর যদি আলাদা বাইরে অন্য পাশে দেখাই তাহলে এগুলো নেগেটিভ আকারে দেখাবো। দেখেন এখানে তাই করেছে যে একটা বস্তুর উপর, এই এম ভরের একটা বস্তুর উপর যতগুলো বল ক্রিয়া করে সবগুলো বলের যোগফল হলো কত, 0। এখানে আমরা এই জিনিসটাই লিখেছি, এটা হলো ডিএলেমবার্ট প্রিন্সিপাল। তাহলে আপনারা মনে রাখবেন যে একটা বস্তুর উপরে বা একটা মাসের উপরে ইন্টারনাল এক্সটার্নাল যত ফোর্স আছে সবগুলো ফোর্সের যোগফল কত হবে, 0 হবে। তো এখানে এক্সটার্নাল ফোর্স হলো এফটি আর ইন্টারনাল ফোর্স হলো এইগুলা। এখন আপনারা যদি এইভাবে করে আলাদা করে লিখতে চান তাহলে এফটি এখানে লিখবেন, এফটি লেখার পরে এখানে সবগুলো লিখবেন মাইনাস আকারে। তো এটা মাইনাস হবে হলো এই যেটা এফএমটি, আবার আরেকটা মাইনাস দিয়ে লিখবেন এফডিটি, আবার আরেকটা মাইনাস দিয়ে লিখবেন এফকে। তো এই সবগুলো জিনিস আমরা এইভাবে করে আলাদা করে লিখতে পারি। ক্লিয়ার কথাটা? যে আমাদের ইন্টারনাল এক্সটার্নাল ফোর্স সবগুলো ফোর্স কি হবে, কোন একটা বডির উপরে যদি আমরা কোন একটা সবগুলো ফোর্সের অ্যালজেব্রাইক সাম যেটা আছে সেটা কি হবে, 0 হবে আর কি। আমরা যেরকম কেভিএল কেসিএল এ পড়েছি যে একটা লুপের মধ্যে যতগুলো ভোল্টেজ থাকে সবগুলো ভোল্টেজের যোগফল কত হবে, 0 হবে। ওইটাই এই জিনিসটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো দেখেন এখান থেকে মানগুলো বসিয়েছে, বসানোর পরে এই যে ft = md স্কয়ার ডিভাইড বাই dt স্কয়ার, এটা আমরা এখানে লিখেছি md স্কয়ার ডিভাইড বাই dt স্কয়ার xt প্লাস b d বাই dt xt প্লাস kxt। এটা হলো আমাদের রোটেশনাল সিস্টেমের জন্য। আর যদি আমাদের এখানে ওই আমাদের একটা কি বলে, সরি এটা হলো রোটেশনাল সিস্টেমের জন্য নিচেরটা, আর এটা হলো আমাদের যে সরলরেখিক যেটা আমাদের আছে ট্রান্সলেশনাল সিস্টেম, ওই সিস্টেমের জন্য এটা। তো রোটেশনাল সিস্টেমের জন্য যদি হয় ওই একই জিনিস, মাইনাস বসাবেন জাস্ট শুধু প্রত্যেকটার আগে, সেম আগের মতোই। এখানে জাস্ট এর ভি এর জায়গায় বসবে ওমেগা, জে এর জায়গায় থিটার জায়গায় ওইখানে যে এক্স আছে এক্স এর জায়গায় বসবে থিটা, আর এই তো আর কোনো কিছু পার্থক্য নাই। এখানে এসে এটা ওমেগা দিয়েছি, এটা ওমেগা না দিয়ে ডি স্কয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কয়ার লিখতে পারেন, সমস্যা ডি স্কয়ার থিটা, সরি এখানে ডি স্কয়ার থিটা ডিভাইড বাই ডিটি স্কয়ার লিখতে পারবেন। এটা লিখলে এখানে এটা শেষ হয়ে যাবে। এখন বলেন এখানে কারো কোনো সমস্যা আছে কিনা, আমি একটু এই জিনিসটা দেখাতে যাচ্ছিলাম। কারো কোনো সমস্যা আছে কি আগের গুলাতে? এই যে এখানে দেখেন এটা দিয়ে আরো ভালো করে বুঝিয়েছে এই আর কি, ওই ইকুয়েশনটা দেখেন এখানে একটু প্রবলেম আছে, এখানে আপনারা একটু ইয়ে করে লিখবেন আর কি। এটা হলো ডি স্কয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কয়ার, এটা হলো বি অফ dx ডিভাইড বাই dt, আর এটা হলো kx, এরকম আর কি। এই তো আচ্ছা, এখানে একটা ইলেকট্রিক্যাল সিস্টেম এখানে দেখানো আছে, বুঝতে পেরেছেন? এটা আমি একটু দেখাতে যাচ্ছি। এটা ডিএলেমবার্ট প্রিন্সিপাল, এই যে ফোর্স ব্যালেন্স ইকুয়েশন, এটা ডিএলেমবার্টস প্রিন্সিপাল, আমি আপনাদের একটু আগে যেটা দেখালাম। তো ওটা এখানে পাবেন, সমস্যা নাই। বই ফলো করলে আর কিছু লাগবে না, বইটা ফলো করলেই হবে। আর এই আমাদের এই শীটটাও ভালো অনেক, ঠিক আছে, যে কোনো কিছুই পাবেন আর কি। আচ্ছা দেখেন consider the following electrical system as shown in following figure। এই একটা ফিগার আপনাদের দেখানো আছে, এই ফিগারটা থেকে কিভাবে আমরা এটার সাথে কিভাবে ওইটা মানে তুলনা করব সেটা আমরা এখানে দেখেছি। ফোর্স এখানে, আর ইলেকট্রিক্যাল সিস্টেম হলো ভোল্টেজ। দেখেন এটা হলো ফোর্স, মেকানিক্যাল সিস্টেম হলো যেটা ফোর্স, সেটা হলো এখানে হলো ভোল্টেজ। যেমন এই যে এখানে যেমন ভি দেওয়া আছে ইকুয়েশন নাম্বার, দেখেন এখানে হলো ইকুয়েশন হলো 3, সরি এখানে 3 দেয়া না দিয়ে এখানে দেখেন ইকুয়েশন নাম্বার 2, এখানে ভি, আর এখানে দেখেন ইকুয়েশন নাম্বার 1 এ কি আছে, ইকুয়েশন নাম্বার 1 আছে হলো এফ। এই জন্য এটাকে আলাদা করে ভি এর সাথে এফ এর তুলনা করে, সেটা মনে রাখলেই হবে, একটু মুখস্থ রাখলেও হয়। যেমন ধরেন এটা ফোর্স, ফোর্সের সাথে কি ভোল্টেজের সময় ইয়া, এটাকে বলা হয় এফ ভি অ্যানালজি, মনে রাখবেন এফ ভি, এটাকে বলা হয় এফ ফোর্স ভোল্টেজ মানে হলো এফ ভি অ্যানালজি। এফ ভি অ্যানালজি যদি বলে ফোর্স হলো মেকানিক্যালের জন্য আর ইলেকট্রিক্যালের জন্য হলো ভোল্টেজ, তো এটাকে বলা হয় এফ ভি অ্যানালজি, এভাবে করে ব্যাখ্যা করবেন। তারপরে হলো এটা মাসের সাথে হলো ইন্ডাকটেন্স, তো মাসের সাথে ইন্ডাকটেন্স দিবেন, তারপরে ফ্রিকশনাল কোএফিশিয়েন্টের সাথে রেজিস্ট্যান্স দিবেন। কারণ আমরা জানি কোনো কিছু ফ্রিকশন মানে ঘর্ষণ, ঘর্ষণ মানে কি মেকানিক্যাল কোনো কিছু ওইখানে প্রবেশ করতে বা ওইখান থেকে বের হতে কি বাধা দেয়, তো এরকম রেজিস্ট্যান্সটা আমাদের ইলেকট্রিক কারেন্টকে বাধা দেয়।
আর এখানে মাস বলতে বোঝাচ্ছে এল। এল মানে লাম্পড একটা জিনিস আর কি, এটা হলো যেটা কারেন্টকে বাধা দেয় আর কি, এটাকে বলা হয় এই কারণে কারেন্টকে পরিবর্তিত হতে বাধা দেয় আর কি, এটাকে বলা হয় ইন্ডাক্টর। হ্যাঁ, এটা হলো স্প্রিং কনস্ট্যান্ট। তো স্প্রিং কনস্ট্যান্টকে বলা হয় রেসিপ্রোকাল অফ 1 বাই ক্যাপাসিট্যান্স। তো 1 বাই সি দিয়ে প্রকাশ করা হয়, 1 বাই সি, এটাকে এইভাবে প্রকাশ করা হয় 1 বাই সি। আচ্ছা, তো এই হলো এটা আমরা যে এফডি যেটা বললাম সেটা। তো এরপরে আসেন এখানে যেটা আছে নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট হলো চার্জ। ডিসপ্লেসমেন্ট হলো চার্জ। এই ডিসপ্লেসমেন্ট আমরা যেটা বলি যে চার্জের পরিবর্তনকে কারেন্ট বলা হয় ডিকিউ বাই ডিটি, ডিকিউ ডিভাইডেড বাই ডিটি। এটাকে আমরা এইভাবে বলি ডিকিউ বাই ডিভাইডেড বাই ডিটি হলো আমাদের ডিএক্স। এখানে আমাদের এক্স এর জায়গায় যদি আমরা এই কিউ বসাই, দেখেন এটা হলো আমার ডিসপ্লেসমেন্ট, আমরা বলি না ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি যদি হয়, এটাকে ভোল্টেজ আমরা বলে থাকি। তো এই এক্সটা আসলে এখানে ডিসপ্লেসমেন্ট। তো এখানে আমাদের চার্জের পরিবর্তনটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট হিসেবে থাকবে ইলেকট্রিক্যাল সার্কিটে। তো এই জন্য এটাকে আমরা ডিসপ্লেসমেন্টটাকে কিউ দিয়ে প্রকাশ করে থাকি এক্স কে। আর ভেলোসিটি ভি, এটা হলো ভেলোসিটি যেটা আছে আমাদের, দেখেন এই যে দেখেন ডিএক্স ডিভাইড বাই ডিটি, এটা কি আমরা কি জানি ভেলোসিটি হিসেবে জানি না, এটা আমাদের ভেলোসিটি বা গতি হিসেবে জানি। তো এটাকে আমাদের যদি কিউ দিয়ে প্রকাশ করে, যদি ডিকিউ বাই ডিটি সবার আমরা জানি হলো আই, তো এটাকে বলা হয় আর dx by dt is equal to v, তাহলে dq by dt is equal to I। সো এখানে ভেলোসিটি যেটা হলো আমাদের মেকানিক্যালের ভেলোসিটিটাকে আমরা ইলেকট্রিক্যালে কারেন্ট হিসেবে চিহ্নিত করতে পারি, এই আর কি। তারপরে আজকে এই পর্যন্ত থাকুক আপনাদের জন্য। তো জি স্যার, জি স্যার, অনেক হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে এর মধ্যে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আশা করি বুঝেছেন সবাই, অনেকে তো রেসপন্স করলেন, ভালোই দেখলাম। স্যার ভিডিওগুলো স্যার দ্রুত দিলে ভালো হতো, মানে আমি আমাদের দিয়ে দিয়েছি তো গতকালকে video। ক্লাসটা কালকে আমি দেইনি নাকি দিয়ে দিয়েছি, দেখেন তো আপনারা একটু। দেন নাই মনে হয় স্যার ওটা। দেই নাই? আচ্ছা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আমার একটু মাস্টার্স পরীক্ষা, তো কালকে পরীক্ষা আছে, এই জন্য হলো যে আসলে এই কাজগুলা করতে একটু সময় নিচ্ছি আর কি। স্যার মাস্টার্স এর ডেট কি সব একই নাকি সব জায়গায়? না সব জায়গায় না, আমাদের রুয়েট আর কি একই রকম, একই দিনে পড়েছে আর কি। এক এক কোর্সের একই দিনে হয় আর কি পরীক্ষা। আমি ভিডিও লিংক বানাই দেওয়া আছে 2টা। আচ্ছা, আরেকটা লিংক আমি দিয়ে দিব, না সমস্যা নেই, এখনই কিছুক্ষণ পরে আমি ভিডিওটা আপলোড করে রেখেছি অলরেডি, আপনাদের দিব খালি জাস্ট। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আর যদি প্রবলেম হয় ইমেল করেন। আর আপনাদের তো আজকে অ্যাটেন্ডেন্স মনে নিতে পারবো না, এই ইয়ে আছে, পোর্টালে ঢোকা যাচ্ছে না আজকে। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমি আপনাদের যে বিডি এনএ থেকে আপনাদের অ্যাটেন্ডেন্স পেয়ে যাবো, ওইখান থেকে নিয়ে নিব। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন সবাই। সালাম স্যার।